আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শুরু করব একটা গল্প দিয়ে। সত্যিকারের গল্প নয়, কিন্তু এতটাই বাস্তব যে মনে হবে আপনি নিজেই এই মানুষটাকে চেনেন। নাম ধরুন করিম সাহেব, বয়স ৭২, ময়মনসিংহের একটা ছোট শহরে থাকেন। ১৯৮০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরিতে ঢুকেছিলেন। ২৫ বছর পড়িয়েছেন। হাজার হাজার শিশু তার কাছে পড়তে শিখেছে। তাদের মধ্যে হয়তো কেউ এখন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সরকারি কর্মকর্তা। ২০০৫ সালে অবসর নিয়েছেন করিম সাহেব। পেনশন পেয়েছিলেন সেই সময়ের নিয়মে মাসে ৩,৮০০ টাকা। এখন ২০২৫, ২০ বছর পরে সেই পেনশন কিছুটা বেড়েছে, এখন পান প্রায় ৬,৫০০ টাকা। তার ছেলে ঢাকায় একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, মাসে পায় ৩০,০০০ টাকা, কিন্তু ঢাকায় সংসার চালাতে গেলে সেটাও কম, তাই বাবাকে বেশি পাঠাতে পারে না। করিম সাহেব প্রতি মাসে ৬,৫০০ টাকায় কিভাবে চালান? ওষুধের জন্য ২,০০০, বাজারের জন্য ২,০০০, বিদ্যুৎ বিল ৫০০, বাকি ২,০০০ দিয়ে মাসের বাকি খরচ। মাসের শেষে শূন্য, কখনো ঋণ। এই মানুষটা ৫,০০০ শিশুকে পড়তে শিখিয়েছেন। রাষ্ট্র তার কাছে কতটা ঋণী? আজকের ভিডিও সেই হিসাব নিয়ে। প্রিয় দর্শক, পেনশন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সাধারণত একটা সংখ্যার দিকে তাকাই, টাকা কত বাড়ল। কিন্তু আজ আমরা ভিন্ন কয়েকটা প্রশ্ন করব। একজন কর্মচারী রাষ্ট্রকে কতটা দিয়েছেন, তার বিনিময়ে কতটা পেয়েছেন, রাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটার কতটুকু রক্ষা করেছে, এবং ভবিষ্যতে এই সম্পর্ক কিভাবে ঠিক হওয়া উচিত। এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পেনশন গেজেটের গুরুত্বটা আরও স্পষ্ট হয়। প্রিয় দর্শক, প্রথম প্রশ্নে আসি। একজন কর্মচারী রাষ্ট্রকে কত টাকা দিয়েছেন? শুধু কাজের হিসাব করলেও সংখ্যাটা বিশাল। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২৫ বছরে গড়ে ধরুন প্রতিদিন ৫০ জন শিক্ষার্থীকে পড়িয়েছেন। বছরে ২০০ কার্যদিবসে ১০,০০০ শিক্ষার্থী। ২৫ বছরে ২.৫ লক্ষ শিক্ষার্থী তার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। এই ২.৫ লক্ষ মানুষের পেছনে যদি একজন শিক্ষকের অবদানের মূল্য হিসাব করা হয়, তাহলে সংখ্যাটা কত? যদি শুধু অর্থনৈতিক দৃষ্টিতে দেখি, একজন সাক্ষর মানুষ বছরে গড়ে আরও কত বেশি আয় করেন একজন নিরক্ষর মানুষের তুলনায়? সেই পার্থক্যের একটা অংশাংশ কি তার শিক্ষকের অবদান নয়? এই হিসাবটা কেউ করে না, কিন্তু এই হিসাবটা না করলে বোঝা যায় না যে একজন শিক্ষকের পেনশন ৬,০০০ টাকা হওয়া কতটা অন্যায়। একইভাবে ভাবুন একজন গ্রামীণ স্বাস্থ্যকর্মীর কথা। ২৫ বছরে কতজন মানুষকে চিকিৎসা দিয়েছেন, কতটি শিশুর জন্মে সাহায্য করেছেন, কতটা রোগ প্রতিরোধ করেছেন। এই অবদানের কোনো আর্থিক মূল্যায়ন কি কেউ করেছে? না, কিন্তু তার পেনশন নির্ধারণ হয়েছে শুধু তার মূল বেতনের উপর ভিত্তি করে, তার সেবার প্রকৃত মূল্য হিসাবে আসেনি। এটাই পেনশন ব্যবস্থার সবচেয়ে বড় অসঙ্গতি। এবার দ্বিতীয় প্রশ্নে আসি। রাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটার কতটুকু রক্ষা করেছে? একটা কথা কম বলা হয়, কিন্তু জানা দরকার। বাংলাদেশে সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় কোনো লিখিত চুক্তিতে পেনশনের হার নির্দিষ্ট করে দেওয়া হয় না। শুধু বলা হয় নিয়ম অনুযায়ী পেনশন পাবেন, আর সেই নিয়ম সরকার যখন ইচ্ছা বদলাতে পারে। এই ব্যবস্থায় কর্মচারী সম্পূর্ণভাবে রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভরশীল। রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় ১১ বছর পেনশন না বাড়াবে, তাহলে কর্মচারীর কিছু করার নেই। কোনো আইনগত অধিকার নেই যেটা দিয়ে তিনি মূল্যস্ফীতি সমন্বিত পেনশন দাবি করতে পারেন। এটা একটা মৌলিক দুর্বলতা। পেনশন যদি সত্যিকারের অধিকার হতো, তাহলে সেটা আইনে নির্দিষ্ট থাকত, প্রতি বছর মূল্যস্ফীতির হারে বাড়ত, কোনো সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করত না। কিন্তু বাস্তবে পেনশন হলো সরকারের ইচ্ছাধীন সুবিধা। যখন দিতে চায় দেয়, যতটুকু দিতে চায় দেয়। এই বাস্তবতাটা স্বীকার করা দরকার, কারণ এটা স্বীকার না করলে এর বিরুদ্ধে দাবি তোলা যায় না। প্রিয় দর্শক, এখন একটা চমকপ্রদ তথ্য বলবো যেটা অনেকেই জানেন না। বাংলাদেশে পেনশনভোগীদের মোট সংখ্যা ৯ লক্ষ, কিন্তু এই ৯ লক্ষের মধ্যে কতজন কোথায় থাকেন তার কোনো সর্বশেষ তথ্য সরকারের কাছে নেই। কতজন এখনো বেঁচে আছেন, কতজন মারা গেছেন কিন্তু তাদের পরিবার এখনো পেনশন পাচ্ছে, কতজনের পারিবারিক পেনশনে রূপান্তর হওয়া দরকার কিন্তু হয়নি, এই তথ্যগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত নেই। এর মানে কি? এর মানে হলো পেনশন ব্যবস্থাপনায় একটা বিশাল তথ্য ফাঁকি আছে। কিছু ক্ষেত্রে মৃত মানুষের নামে পেনশন যাচ্ছে, কিছু ক্ষেত্রে বেঁচে থাকা মানুষ পেনশন পাচ্ছেন না। এই বিশৃঙ্খলার মধ্যে নতুন গেজেট আসলে সেটা সব জায়গায় সঠিকভাবে প্রয়োগ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে।
ডিজিটাল পেনশন ব্যবস্থার কথা বলা হচ্ছে, কিন্তু সেই ডিজিটালাইজেশন কতটুকু হয়েছে? এখনও অনেক জেলায় পেনশনের কাগজপত্র হাতে লেখা, রেজিস্টারে নথিবদ্ধ। এই পুরনো ব্যবস্থায় নতুন গেজেটের নির্দেশনা কতটা দ্রুত পৌঁছাবে? এই প্রশ্নগুলোর উত্তর আশাবাদী হওয়ার মতো নয়। প্রিয় দর্শক, এখন একটু ভিন্ন কোণ থেকে দেখি। শুধু পেনশনভোগী নয়, তাদের সন্তানদের কথাও বলা দরকার। বাংলাদেশে একটা সামাজিক প্রত্যাশা আছে, বাবা মা বুড়ো হলে সন্তানরা দেখবে। এটা সুন্দর মূল্যবোধ, কিন্তু এই মূল্যবোধটা যখন অর্থনৈতিক দায়িত্বে পরিণত হয়, তখন অনেক পরিবারে সংঘাত তৈরি হয়। একটা বাস্তব পরিস্থিতি ভাবুন। ঢাকায় থাকা একজন ছেলে মাসে 25,000 টাকা আয় করে, বাড়ি ভাড়া 10,000, সংসার খরচ 12,000, হাতে থাকে 3,000। এই 3,000 থেকে বাবাকে পাঠাতে পারে 1 বা 2,000। বাবার পেনশন 6,000, ছেলের পাঠানো 2,000 মিলিয়ে 8,000 টাকায় মাস চলে। কিন্তু এই 8,000ও কি যথেষ্ট? না। আর এই না চলার চাপটা কোথায় গিয়ে পড়ে? পড়ে ছেলের সংসারে, পড়ে ছেলের সন্তানের শিক্ষায়, পড়ে পুরো পরিবারের মানসিক শান্তিতে। একটা ন্যায্য পেনশন মানে শুধু একজন বৃদ্ধের সুবিধা নয়, এটা মানে একটা পুরো পরিবারের অর্থনৈতিক চাপ কমা। এটা মানে একটা ছেলে বা মেয়ে নিজের পরিবারের জন্য একটু বেশি করতে পারা। পেনশনের আর্থিক প্রভাব একটা পরিবার থেকে শুরু হয়ে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। এই বাস্তবতাটা অর্থনীতিবিদরা জানেন, কিন্তু নীতি নির্ধারকরা প্রায় ভুলে যান। প্রিয় দর্শক, এবার একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সবচেয়ে কম আলোচনা হয়। সেটা হলো পেনশনভোগীদের মনোজগৎ। একজন মানুষ 25 থেকে 30 বছর সক্রিয় জীবন কাটিয়েছেন। প্রতিদিনের রুটিন ছিল, মানুষের সাথে যোগাযোগ ছিল, কাজের মাধ্যমে পরিচয় ছিল। হঠাৎ একদিন সেই সব বন্ধ হয়ে যায়। অবসর মানে শুধু কাজ বন্ধ নয়, এটা মানে পরিচয়ের একটা বড় অংশ হারিয়ে যাওয়া। আমি একজন শিক্ষক বা আমি একজন অফিসার, এই পরিচয়গুলো অবসরের পর আর থাকে না। মনোবিজ্ঞানীরা বলেন, এই পরিচয় সংকট অনেক অবসরপ্রাপ্ত মানুষকে গভীর অবসাদে নিয়ে যায়, বিশেষত পুরুষদের ক্ষেত্রে, যাদের সামাজিক পরিচয় মূলত কাজের সাথে যুক্ত ছিল। অবসরের পরে তারা মানসিকভাবে অনেক বেশি ভোগেন। এর উপরে যদি যোগ হয় আর্থিক কষ্ট, মাসের শেষে টাকা নেই, ওষুধ কেনা যাচ্ছে না, ছেলের কাছ থেকে চাইতে হচ্ছে, তাহলে সেই মানসিক চাপ আরও বাড়ে। বাংলাদেশে কতজন অবসরপ্রাপ্ত কর্মচারী মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কেউ জানে না, কারণ এটা পরিমাপের কোনো ব্যবস্থা নেই। কিন্তু এটা বাস্তব, এবং একটা ন্যায্য পেনশন এই মানসিক চাপের একটা বড় অংশ কমাতে পারে। প্রিয় দর্শক, এখন পেনশন গেজেটের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে কথা বলি, কিন্তু এবার একটু ভিন্নভাবে। কোনটা কেন দরকার সেটা আরও গভীরে বুঝব। পেনশনের হার বৃদ্ধি নিয়ে বলি। সরকার বলছে 5,000-এর নিচের পেনশনে 100% বাড়তে পারে, কিন্তু এখানে একটা মূল প্রশ্ন আছে। 5,000 টাকার সীমাটা কোথা থেকে এলো? কোন গবেষণায় প্রমাণিত হয়েছে যে 5,000-এর নিচে হলে 100% বাড়ানো দরকার, আর 5,000-এর উপরে হলে কম বাড়ালেই চলবে? এই সীমাটা কি বৈজ্ঞানিকভাবে নির্ধারিত, নাকি আর্থিক সুবিধা মতো ঠিক করা? যদি মানদণ্ড হতো প্রকৃত জীবনযাত্রার ব্যয়, তাহলে 5,000 নয়, বরং ন্যূনতম 15 থেকে 20,000 টাকার নিচে যাদের পেনশন, তাদের সবাইকে বিশেষ বিবেচনায় নেওয়া উচিত ছিল। শতভাগ পেনশন পুনর্বহালের বিষয়ে বলি। এটা কার্যত একটা ঐতিহাসিক অন্যায় সংশোধনের দাবি। অনেক বছর আগে এককালীন টাকা নিয়ে মাসিক পেনশন অর্ধেক করে নেওয়া কর্মচারীরা এখন বুড়ো বয়সে সেই সিদ্ধান্তের ভুগছেন। তারা তখন বুঝতে পারেননি যে এককালীন টাকা শেষ হলে বাকি জীবনে এত কষ্ট হবে। এই মানুষগুলোর জন্য পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দেওয়া উচিত। পেনশন সমতাকরণ নিয়ে একটু ভিন্নভাবে বলি। 1990 সালে যিনি অবসর নিয়েছেন আর 2025 সালে যিনি অবসর নেবেন, দুজনের জীবনের মান কি সমান হওয়া উচিত না? একই পদে একই মেয়াদ কাজ করে কেউ মাসে 5,000 পাবেন আর কেউ 25,000 পাবেন। এটা ন্যায্যতার কোনো নীতিতে সমর্থনযোগ্য? এই বৈষম্য দূর করতে সরকারকে বছরের পর বছর ধরে একটু একটু করে পুরনো পেনশনভোগীদের বাড়তি বৃদ্ধি দিতে হবে। এক লাফে সমতা আনা সম্ভব নয়, কিন্তু একটা স্পষ্ট রোডম্যাপ থাকা উচিত। প্রিয় দর্শক, এখন সংখ্যার হিসাব করি। নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী নতুন পেনশনের সম্ভাব্য হিসাব। 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা, বর্তমান পেনশন 4,125 টাকার কাছাকাছি।
নতুন পে স্কেলে মূল বেতন 20,000 হলে পেনশন হবে 10,000 টাকা, কিন্তু মূল্যস্ফীতি বিবেচনায় 2015 সালের 4,100 টাকার প্রকৃত মান ধরে রাখতে হলে দরকার ছিল 7,000 টাকা। তাই 10,000 আসলে 3,000 টাকার প্রকৃত লাভ মাত্র। 15তম গ্রেডে বর্তমান পেনশন 4,850 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 19,400 হলে পেনশন হবে 9,700 টাকা। 10ম গ্রেডে বর্তমান পেনশন 8,000 টাকা। নতুন মূল বেতন 32,000 হলে পেনশন হবে 16,000 টাকা। 9ম গ্রেডে বর্তমান পেনশন 11,000 টাকা। নতুন মূল বেতন 44,000 পেনশন হবে 22,000 টাকা। 7ম গ্রেডে বর্তমান পেনশন 14,500 টাকা। নতুন মূল বেতন 58,000 হলে পেনশন হবে 29,000 টাকা। 6ষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন 17,500 টাকা। নতুন মূল বেতন 71,000 হলে পেনশন হবে 35,500 টাকা। 5ম গ্রেডে বর্তমান পেনশন 21,250 টাকা। নতুন মূল বেতন 85,000 হলে পেনশন হবে 42,500 টাকা। এই হিসাবগুলো যারা এখন থেকে অবসর নেবেন তাদের জন্য। যারা আগে থেকে পেনশন পাচ্ছেন তারা বর্তমান পেনশনের উপর একটি নির্দিষ্ট শতাংশে বৃদ্ধি পাবেন, সেই পার্থক্য থাকবেই। প্রিয় দর্শক, এবার বলবো গেজেট প্রকাশের পরে আপনাকে ঠিক কি কি করতে হবে এবং প্রতিটির কারণ। প্রথম কাজ, গেজেট নামান এবং পড়ুন। বাংলাদেশ গ্যাজেটের ওয়েবসাইটে পাবেন। নিজের গ্রেড খুঁজে বের করুন, হিসাব করুন আপনার পেনশন কত হওয়া উচিত এবং একটা কাগজে লিখে রাখুন। কেন? কারণ অফিসে গেলে আপনার যুক্তি লাগবে, সেই যুক্তি তৈরি করতে এই হিসাবটা দরকার। দ্বিতীয় কাজ, পেনশন পেমেন্ট অর্ডারটা একবার মনোযোগ দিয়ে পড়ুন। সেখানে আপনার নাম, গ্রেড, মূল বেতন এবং পেনশনের হার লেখা আছে। যদি কোনো ভুল থাকে সেটা এখনই সংশোধন করান। গ্যাজেট আসার পরে ভুল থাকলে নতুন পেনশন পেতে দেরি হবে। তৃতীয় কাজ, জেলা হিসাবরক্ষণ অফিসে লিখিত আবেদন করুন। মুখের কথা রেকর্ড হয় না, লিখিত থাকে। আবেদনের রসিদ চাইবেন এবং সংরক্ষণ করবেন। চতুর্থ কাজ, বকেয়া ট্র্যাক করুন। গ্যাজেটের কার্যকর তারিখ মনে রাখুন। সেই তারিখ থেকে আপনার পেনশন নতুন হারে আসা উচিত। না আসলে পার্থক্যের হিসাব রাখুন এবং লিখিত দাবি করুন। পঞ্চম কাজ, পরিবারকে প্রস্তুত রাখুন। এখনই পরিবারের একজনকে দেখান পেনশন পেমেন্ট অর্ডার কোথায়, ব্যাংক অ্যাকাউন্ট কোনটা, নমিনি কে। এই তথ্যগুলো না জানলে আপনার অনুপস্থিতিতে পরিবার অনেক ভোগান্তিতে পড়বে। প্রিয় দর্শক, ভিডিওটা শেষ করব একটা দার্শনিক প্রশ্ন দিয়ে। একটা সমাজ কতটা সভ্য সেটা বোঝা যায় সে কিভাবে তার দুর্বলদের সাথে আচরণ করে তা দিয়ে। পেনশনভোগীরা দুর্বল নন মেধায় বা চরিত্রে, তারা দুর্বল শুধু বয়সে এবং প্রশাসনিক ক্ষমতায়। তারা সিস্টেমের উপর নির্ভরশীল, সিস্টেমকে চ্যালেঞ্জ করার অবস্থায় নেই। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছে। এই অগ্রগতি গর্বের, কিন্তু এই অগ্রগতির পাশে যখন একজন বৃদ্ধ শিক্ষক 6,000 টাকার পেনশনে মাস চালাতে হিমশিম খাচ্ছেন, তখন প্রশ্ন ওঠে উন্নয়নটা কার জন্য? পেনশন গেজেট সেই প্রশ্নের একটা উত্তর হতে পারত, কিন্তু যতটুকু আসছে তা যথেষ্ট নয়। তবু আসছে, এটুকুই আপাতত। আশা করি এই আশাটা শুধু একটা শুরু। আশা করি সামনে আরও পরিবর্তন আসবে। আশা করি পেনশন একদিন সত্যিকারের অধিকারে পরিণত হবে, সরকারের দয়ায় নয়। পেনশন গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে সম্পূর্ণ আপডেট পাবেন এই চ্যানেলে। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, আর এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যাদের পরিবারে পেনশনভোগী আছেন। কারণ তথ্য জানা থাকলে অধিকার আদায় করা সহজ হয়। আল্লাহ হাফেজ।